শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে সবাইকে স্বাগত। আজকের বিষয়টা হচ্ছে গিয়ে পরিবেশ ও ইতিহাস। তার অধ্যায় 1 নম্বর ও 2 নম্বর, অর্থাৎ 1 নম্বরের আঞ্চলিক শক্তির উত্থান ও 2 নম্বর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই অধ্যায়গুলোর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি প্রত্যেককে উপকৃত হবে। দেখো 1 নম্বর প্রশ্নটা কী দেওয়া হয়েছে, দেওয়ানি অধিকার, দ্বৈত শাসন ব্যবস্থা ও 76-এর মন্বন্তর কীভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। 100 থেকে 120 শব্দের মধ্যে লিখতে বলেছে। দেখো উত্তরটা কি, যেটা হচ্ছে সময়কাল 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ, এরপর বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল 1765 সালে এবং 1772 সাল পর্যন্ত এই ব্যবস্থা চালু ছিল। এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা চলাকালীন 1770 সালে ঘটেছিল 76-এর মন্বন্তর। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক সিয়ার একটি ফরমান জারি করেন, যা ফারুক সিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমানটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপরেই বাংলায় তাদের আধিপত্য বাণিজ্য পথ খুলে গিয়েছিল। ফলে বাংলার নবাবের সাথে কোম্পানির সংঘাতের পটভূমি সৃষ্টি হয়। বক্সারের যুদ্ধের পর 1765 সালে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। দেওয়ানি লাভের পর লর্ড ক্লাইভ একই সঙ্গে বাংলার নবাব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অভিনব এক শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, যা দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এবং 1772 সাল পর্যন্ত এই নীতি চলেছিল, কিন্তু এই নীতির প্রভাব বাংলার মানুষের কাছে একেবারেই ভালো ছিল না, কারণ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা যায়। এর ফলস্বরূপ বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1770 সালে। বঙ্গাব্দের হিসাবে 1776 বঙ্গাব্দ। এই দুর্ভিক্ষই 76-এর মন্বন্তর নামে পরিচিত। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া হয়েছে, নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলি পূরণ করো। দেখো প্রশ্নটা তোমাদের স্ক্রিনের নিচে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারো এখান থেকে। এখানে উদ্যোগ, প্রশাসন, অন্যান্য উদ্যোগ এখানে দেওয়া হয়েছে। ছকের মধ্যে তোমাদেরকে ছকটা পূরণ করতে বলা হয়েছে, ছক আকারে লেখা হয়েছে। দেখো উদ্যোগ দেওয়া হয়েছে কি, 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার শাসন ব্যবস্থা কয়েকটি প্রবর্তন ঘটে। প্রশাসক কে ছিল? তখন প্রশাসক ছিল কি, ওয়ারেন হেস্টিংস ও স্যার এলিজ ইম্পে। অন্যান্য উদ্যোগ কী কী ছিল? অন্যান্য উদ্যোগের মধ্যে 1 নম্বর উদ্যোগ কী ছিল, সমস্ত দেওয়ানি আদালত একত্রে বা একই নিয়মের অধীনে আনা। 2 নম্বর হচ্ছে বিচার ব্যবস্থার ইউরোপীয়করণ। আর 3 নম্বর হচ্ছে হিন্দু আইনগুলির সংকলন। এখানে 3টা দেওয়া হয়েছে, তোমরা যে কোনো 2টা লিখতে পারো। তারপর 2 নম্বরটা দেখো, দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। প্রশাসক কে ছিল? লর্ড কর্নওয়ালিস। তার থেকে কী কী অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছিল? জেলা থেকে সদর পর্যন্ত বিচার ব্যবস্থাকে নতুন করে সাজানো। 2 নম্বর, নিম্ন আদালতের রায়ে বিরূপ উচ্চ আদালতের আবেদন অধিকার। তারপর 3 নম্বরটা দেখো, প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। প্রশাসক কে ছিলেন? প্রশাসক ছিলেন লর্ড উইলিয়াম ব্যান্টিং। আর এর অন্যান্য উদ্যোগ কী ছিল? ভূমি রাজস্ব বন্দোবস্ত ও মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন। এই ছিল এর উত্তর। তারপরে দেখো প্রশ্নটা, তারপরে তোমরা দেখো নিচের 3 নম্বর প্রশ্ন, নিচের শব্দ ছকটি পূরণ করতে বলা হয়েছে। উপর নিচ দেওয়া হয়েছে, তারপর পাশাপাশি দেওয়া হয়েছে, তোমাদেরকে এটা পূরণ করতে হবে। দেখো উপর নিচ কী দেওয়া হয়েছে, বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। 2 নম্বর দেওয়া হয়েছে, যার প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। 3 নম্বর দেওয়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন। তো 1 নম্বর যেটা দেওয়া হয়েছে, দেখো বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা কে করেছিলেন? তোমরা এখান থেকে দেখতে পারো। দেখো কে প্রতিষ্ঠা? জনাথন ডানকান। তোমরা দেখো এখানে দেওয়া হয়েছে উত্তরটা লিখে, জনাথন ডানকান 1 নম্বরটা, এই যে উপর নিচ দেওয়া হয়েছে। তারপরে যেটা 2 নম্বর দেওয়া হয়েছে কি, যার প্রস্তাব অনুযায়ী 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, সেটা চার্লস উড। 2 নম্বরটা দেখো চার্লস উড দেওয়া হয়েছে। তারপরে 3 নম্বরটা দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন কে? এডওয়ার্ড ইস্ট।
এডওয়ার্ড হোইস্ট। তারপরে পাশাপাশি যেটা দেওয়া হয়েছে 4 নম্বরে দেওয়া হয়েছে কি, যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন কে, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা দেখো এখানে লেখা হয়েছে। এই যে তারপরে দেখো 5 নম্বরটা 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা, সেটা হচ্ছে গিয়ে 5 নম্বরে দেওয়া হয়েছে 5 ব্যাপটিস্ট মিশন। আর 6 নম্বর ছিল হিন্দু কলেজের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন অন্যতম শিক্ষা অনুরাগী, তিনি কি ছিলেন, ডেভিড হিয়ার। দেখো 6 নম্বরটাতে দেওয়া হয়েছে ডেভিড হিয়ার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এই ছকটা। তারপরে যে পার্ট 2 তার প্রশ্ন উত্তর নিয়ে, মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, তোমরা দেখো। এর আগে বলে রাখি যে এর আগেও বিজ্ঞান বিভাগের অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান, তারপরে হচ্ছে গিয়ে গণিত এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা দেখতে পারো, নিচে ভিডিওগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো তোমরা 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো। এরপরে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 এর পার্ট 2 নিয়ে আলোচনা করা হচ্ছে, বিষয়টি ইতিহাস। তোমরা দেখো যে প্রথম প্রশ্নটা কি দেওয়া হয়েছে, যে অষ্টাদশ শতকে মুঘল শাসক কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, এই বিপর্যয়ের কারণগুলি তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এই প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো প্রশ্নটা তোমাদের স্ক্রিনের নিচে আছে। তো উত্তরটা কি আলোচনা করি। অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামোর বিপর্যয়ের একটি কারণ লক্ষ্য করা যায়, কয়েকটি কারণ লক্ষ্য করা যায়, তার মধ্যে দেখো খুব উল্লেখযোগ্য কারণগুলো উল্লেখ করা হয়েছে। দুর্বল শাসন ব্যবস্থা, অরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থার জন্য বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের ক্রমাগত বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তি ক্রমশ হয়ে পড়েছিল। তারপরে 2 নম্বর সুদক্ষ সম্রাটের অভাব, ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন দক্ষ সম্রাটের আবির্ভাব ঘটেনি, ফলে এই দুর্বল উত্তরাধিকারী মুঘল শাসন ব্যবস্থাকে ধরে রাখতে পারেনি। 3 নম্বর দেখো বৈদেশিক শত্রু আক্রমণ, পরবর্তীকালে মুঘল শাসকরা সামরিক সংহারে জোর দেননি, ফলস্বরূপ মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং সেই সময় বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ ঘটে। শিবাজি মারাঠা শক্তি, আফগান নেতা আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করে এবং মূল শাসন কাঠামো ভেঙে পড়ে। 4 নম্বর পয়েন্ট দেখো, ঔরঙ্গজেবের সেই সময় সবথেকে ভ্রান্ত নীতি ছিল দাক্ষিণাত্য অভিযান নীতি, এর ফলস্বরূপ অনেক বিদেশি শক্তি দিল্লি আক্রমণের সুযোগ পেয়েছিল। এছাড়াও সাম্রাজ্যের বিশালতা, অভিজাত শ্রেণীর নৈতিক অবনতি এবং পারস্পরিক স্বার্থ সংঘাত, কৃষকদের অসন্তোষ, নৌশক্তির অভাব, ঔরঙ্গজেবের ধর্মনিরপেক্ষতা ইত্যাদি নানা কারণে মুঘল শাসন কাঠামো বিপর্যয় ঘটেছিল। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্নটা দেখো তোমরা। 2 নম্বর প্রশ্ন কী দেওয়া হয়েছে, যে জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করে, এখন তালিকা তৈরি করতে বলা হয়েছে। তোমরা প্রশ্নটা নিচে স্ক্রিনে দেখতে পারো, দেওয়া আছে স্ক্রিনে কোশ্চেনটা। দেখো উত্তরটা কী হবে। জমি জরিপ ও রাজস্ব নির্ধারণের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি পদক্ষেপগুলি ছিল, 1 নম্বর বাংলায় নদীপথ জরিপ করা, জেমস র্যানেল করেছিলেন প্রথমে। পাঠশালা বন্দোবস্ত, ওয়ারেন হেস্টিংস। ইজারাদারি ব্যবস্থা, তারপর হচ্ছে 4 নম্বর মহলবাড়ি বন্দোবস্ত, 5 নম্বর হচ্ছে রায়তবাড়ি বন্দোবস্ত, 6 নম্বর হচ্ছে 10 সালা বন্দোবস্ত, 7 নম্বর সূর্যাস্ত আইন, 8 নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত। এগুলো সব হচ্ছে গিয়ে তোমাদের যে জমি জরিপ এবং রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু কিছু পদক্ষেপ, তার তালিকা। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটা কী দেওয়া হয়েছে, যে উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে একটা ছক দেওয়া হয়েছে, তোমরা ছকটা করে নিবে, এখানে ছকটা করা হয়নি, পাশাপাশি লেখা হয়েছে যে গভর্নর জেনারেলের সময়কাল, তারপরে হচ্ছে গিয়ে প্রজাতি প্রভাবিত রাজ্য, মূলনীতি, এখানে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি, তারপরে দেওয়া সত্যবিলোপ নীতি। তাহলে দেখো এখানে দেওয়া হচ্ছে লর্ড ওয়েলেসলি, সেটা হচ্ছে লর্ড ডালহাউস। গভর্নর জেনারেল কী ছিল, অধীনতামূলক মিত্রতা নীতি করেছিলেন লর্ড ওয়েলেসলি। সালটা ছিল 1798। প্রস্তাবিত রাজ্য কী ছিল, সুরাট এবং হায়দ্রাবাদ। আর সত্যবিলোপ নীতি যেটা হচ্ছে গিয়ে লর্ড ডালহাউসি। তারপরে যেটা হচ্ছে সালটা ছিল 1848। তারপর হচ্ছে গিয়ে কোথায়, সেটা সাতরা, সম্বলপুর প্রভৃতি এলাকায়। এরপরে মূলনীতিগুলো তোমরা দেখো, মূলনীতিগুলো কী লেখা হয়েছে। অধীনতামূলক মিত্রতা নীতির যে মূলনীতি কী ছিল, মূলনীতি দেশীয় রাজ্যগুলিকে নিজদের খরচে একদল ইংরেজি
সৈন্য রাখতে হবে। 2 নম্বর মিত্রতা নীতিতে অর্ধরাজ্যে মূলনীতিগুলো দেখো কী দেওয়া হয়েছে। অধীনতামূলক মিত্রতা নীতি, তারপরে দেওয়া হয়েছে এদিকে সত্ত্ববিলোপ নীতি। মূলনীতি কি, প্রথমে দেখো অধীনতামূলক মিত্রতা নীতির মূলনীতিগুলো বলা হচ্ছে। 1 নম্বর কি, দেশীয় রাজ্যগুলিকে নিজেদের খরচে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে। মিত্রতা নীতিতে রাজ্যে ব্রিটিশ রেসিডেন্ট থাকবে। তারপরে সত্ত্ববিলোপ নীতির যে মূলনীতিগুলো সেগুলো দেখো। 1 নম্বর দেওয়া হয়েছে কোনো রাজা অনুগ্রহ অবস্থায় মারা গেলে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে হয়ে যাবে। 2 নম্বর কি, কোনো দত্তক পুত্রের উত্তরাধিকারী থাকা সত্ত্বেও স্বীকার করা হবে না। এই ছিল সত্ত্ববিলোপ নীতির মূলনীতিগুলো। তোমরা খাতার মধ্যে ভালো করে নোটস করে নাও এবং লিখে নাও। আশা করি তোমরা প্রত্যেক খাতার মধ্যে নোট করে নিয়েছো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।